দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন, ক্ষমতা হস্তান্তর ইত্যাদি নানা ধরনের বিষয় নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আর এর মধ্যেই যে খবরটি সেটি হচ্ছে আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই বৈঠককে ঘিরেই সবার দৃষ্টি এখন লন্ডনে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় RICL জনতন্ত্র গণতন্ত্রে। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যেসব অতিথি রয়েছে তাদের সঙ্গে শুরুতেই পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাই। এছাড়া জুমে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনাকে স্বাগত জানাই। যুক্ত হচ্ছেন জনাব পারভেজ মল্লিক, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি UK শাখা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যে প্রসঙ্গটির অবতারণা করেছি, দৃষ্টি এখন লন্ডনে। কথা বলতে চাই শুরুতে পারভেজ মল্লিক আপনার সঙ্গে। আগামীকালকের বৈঠক নিয়ে আপনাদের বেশ কিছু কর্মসূচি আছে, নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আপনাদের প্রস্তুতি এবং কি ধরনের কর্মসূচি এই বিষয়ে আগে জানাবেন আমাদের। পারভেজ মল্লিক। ধন্যবাদ শেখ জাহিদ সাহেব, এবং ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 টিভি চ্যানেলকে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে আগামীকাল শুক্রবার 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই বৈঠকে কি হয় না হয়। সবারই দৃষ্টি, যারা রাজনৈতিক সচেতন মানুষ তথা বাংলাদেশে যারা গণতন্ত্রের কর্মী যারা মানুষ, সকলে ওনাদের এই বৈঠককে ঘিরে নানান ধরনের জল্পনা কল্পনা চলছে। তো তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য, আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের যারা সদস্য যুক্তরাজ্য বিএনপি, আমরা প্রথম থেকে আমরা অবজার্ভ করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে ইউকেতে আগমন উপলক্ষে কি করছেন, কি ধরনের কর্মসূচি আসছেন। তো যখনই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে যখন বৈঠকের বিষয়টি যখন নিশ্চিত করা হলো সরকারের পক্ষ থেকে, সরকার যেহেতু প্রস্তাব রেখেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে বৈঠক করতে চান, যখন আমাদের নেতার সাথে বৈঠকের বিষয়টা যখন নিশ্চিত করা হয়, তার পরবর্তীতে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এই বৈঠককে সাফল্যমণ্ডিত এবং স্বাগত জানানোর জন্য আমরা যুক্তরাজ্য বিএনপির একটি প্রস্তুতি সভা করি। এবং সেই প্রস্তুতি সভাতে আমাদের শুধু যুক্তরাজ্য বিএনপি শুধু না, আমাদের যারা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন যারা ছিল সবাইকে নিয়ে, বিশেষ করে যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তারপরে আপনার আমাদের আইনজীবী ফোরাম, জিয়া পরিষদ, সবাইকে নিয়ে আমরা বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা যেই হলের সময় 10 স্টার হোটেল, সেই হোটেলের সম্মুখে আমরা এই বৈঠককে স্বাগত জানিয়ে আমরা এখানে উপস্থিত হব। যেহেতু আমাদের নেতা লন্ডনে অবস্থান করছেন এবং আমাদের নেতা যেহেতু এখানে বৈঠক করবেন, আমরাও ওইখানে সমবেত হব। কি প্রত্যাশা করছেন পারভেজ মল্লিক? যুক্তরাজ্যে বিশেষ করে লন্ডন এবং লন্ডনের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত আমাদের কর্মী সমর্থক যারা আছেন, সকলে আশা করছি যে ওখানে আমরা 7:30 আমরা হোটেলের সম্মুখে উপস্থিত হব। ধন্যবাদ জনাব পারভেজ মল্লিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের আয়োজন সম্পর্কে জানানোর জন্য। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব আকবর হোসেন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার। আকবর হোসেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে স্টুডিওতে জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, তিনি আছেন। এছাড়া আরো দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাই কালকের বৈঠক নিয়ে আপনাদের প্রস্তুতি এবং বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, বিস্তারিত একটু জানাবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে বৈঠকটি লন্ডনে আগামীকাল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত নির্ধারিত সময় রয়েছে। এবং প্রধান উপদেষ্টা
অধ্যাপক ইউনূস লন্ডন সেন্ট্রাল লন্ডনে তিনি যে হোটেলটিতে আছেন এখানে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবং এই বৈঠকের প্রস্তুতি হিসেবে আজকেই সকালের দিকে বিএনপির একটি প্রতিনিধি দল তারা এখানে এসেছেন, স্থানীয় বিএনপি নেতারা, এবং তারা এখানে এসে দেখেছেন যে এই হোটেলের যে আয়োজন সেটা কেমন এবং এখানে নিরাপত্তা পরিস্থিতি কি। তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং সেখানে তাদের সঙ্গে কথা হয়েছে, আমিও ছিলাম সে বৈঠকে। মূলত আমরা যেটা দেখার চেষ্টা করেছি, আগামীকাল দুই নেতার মধ্যে যখন বৈঠকটি হবে, এই বৈঠকের পরে আমরা ইনফরমেশন গুলো কিভাবে ডিসেমিনেট করব মিডিয়ার কাছে, কত দ্রুততার সাথে করা যেতে পারে এবং কতটা অর্গানাইজড হইতে করা যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এটা নিয়ে কয়েকটা উপায় নিয়ে কথা বলেছি, যেমন একটা হতে পারে যে একটা যৌথ সংবাদ সম্মেলন হতে পারে কিনা, সেটা নিয়ে আমরা কথা বলেছি। অথবা বিএনপির দিক থেকে একটি প্রেস কনফারেন্স এবং অথবা প্রেস উইং এর দিক থেকে আরেকটি প্রেস কনফারেন্স এরকম হতে পারে কিনা, নাকি কোনো জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। অর্থাৎ মূলত আমরা যেটা দেখছি যে এই বৈঠকের ফলাফল বা খবরাখবরগুলো মিডিয়া কিভাবে দ্রুততার সঙ্গে পেতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত করা। আর এছাড়া রাজনৈতিক যে বিষয়টা, এখানে এজেন্ডার কথা অনেকে বলছেন। দেখুন, দুজনেই বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এখানে আলোচনা কি হবে এটা তো সহজেই অনুমান করা যাচ্ছে। এবং আমি আরেকটা কথা এখানে বলতে চাই, বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের মিটিং আমি গত 30 বছরে আমরা অন্তত পক্ষে দেখিনি। এটা দেখিনি ইন এসেন্স বলছি যে একজন সরকার প্রধান যিনি মিটিং করছেন এবং আগামীতে নির্বাচনের মাধ্যমে যে দলটির ক্ষমতায় যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সেই দলের প্রধান নেতার সঙ্গে এই বৈঠকটি হচ্ছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এবং সামনের দিনগুলোতে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এটা অত্যন্ত খুবই সিগনিফিকেন্ট একটা মিটিং হতে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আকবর হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। কথা বলছিলাম কালকের যে বৈঠক সেই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনাকে স্বাগত জানাই। আমরা দুজন মধ্যে কথা বলেছি কালকের যে বৈঠক, এই বৈঠকে আপনারা কি প্রত্যাশা করছেন বৈঠক নিয়ে? ধন্যবাদ। আমার মনে হয় যে ইতিমধ্যে পুরো দেশবাসীর মতন, বিশ্ববাসীর মতন আপনারাও নিশ্চয়ই ব্যাপারে অবহিত আছেন যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত একটা খুবই নীতি নির্ধারণী পর্যায়ের একটা যুগান্তকারী একটা ঘটনা আগামীকাল ঘটতে যাচ্ছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতার একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং প্রত্যাশাটা সবচেয়ে বড় যেটা নিয়ে আছে সেটা হলো যে আগামী দিনে গণতন্ত্রের পথে যে উত্তরণ হওয়ার জন্য আমরা যে পথে হাঁটছি সে পথটাকে কত মসৃণ করা যায়, কত সহজ করা যায় এবং আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র যেন সুসংহত থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে জনাব তারেক রহমান ঠিক এখন একটা দলের নেতা ঠিক এইরকম ভাবে ছোট ফ্রেমে বোধহয় ওনাকে বাধা ঠিক হবে না। উনি দেশের প্রায় 18 বা 20 কোটি মানুষ যারা আছেন তাদের প্রত্যেকেই প্রতিনিধিত্ব করছেন এখন। সেই দৃষ্টিভঙ্গিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি একজন বিচক্ষণ মানুষ, বিশ্বব্যাপী যার পরিচিতি রয়েছে এবং তার এই নিযুক্তিতে সবচাইতে আগে যাকে স্বাগত জানিয়েছে সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফলে তাদের মধ্যে এই বৈঠকটি অনেক আগে থেকে প্রত্যাশিত ছিল। এরকম একটা বৈঠক হলে হয়তো রাজনীতির অঙ্গনে যে সমস্ত অন্ধকার বা যে সমস্ত ধোঁয়াশাগুলো আছে সেগুলো হয়তো কেটে গিয়ে আমরা উজ্জ্বলতা দেখতে পেতাম। আমরা সেই প্রত্যাশার জায়গাতে আছি যে আগামীকাল দুই শীর্ষ নেতার যে বৈঠকটি হবে, তারা দুইজনই বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের উন্নতি চান, বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে ধারণ করেন তারা দুজনেই। ফলে এখানে বৈঠকটি খুবই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং ইতিবাচক ফলাফল আনার উদ্দেশ্য নিয়ে হবে, এইটাই খুব বোধহয় জোর দিয়ে বলা যায় আর কি। ধন্যবাদ। আপনাকে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই আবার আসবো আপনার কাছে। যারা মাসুদ কামাল, আমরা শুনছিলাম সরকার পক্ষেরও একজনের বক্তব্য আমরা পেলাম। আপনার কাছে জানতে চাই কালকের বৈঠকটি সবার দৃষ্টি এখন, আমরাও আজকের অনুষ্ঠানেরও নাম দিয়েছি দৃষ্টি এখন লন্ডনে। যারা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তার মধ্যে আপনি গুরুত্বপূর্ণ একজন। আপনার কাছ থেকে জানতে চাই আপনার ব্যাখ্যা, বিশ্লেষণ। না, আপনাদের আসলে এই অনুষ্ঠানের নামকরণ যথার্থ। আসলে দৃষ্টি এখন লন্ডনে। গত কয়েকদিন ধরেই, গত 2-3 দিন ধরে আমাদের সকলের দৃষ্টি লন্ডনে। এবং গত 2-3 দিন আমি যতটুকু দেখেছি বিভিন্ন ঘটনা, ডক্টর ইউনূস বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করেছেন,
বৈঠক করবেন, বিভিন্ন ঘটনা, এগুলো সবগুলি আমার জন্য ছিল হতাশাব্যঞ্জক। কারণ উনি মানে যা করেছেন, বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা ওনার কাছ থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করেছিলাম। এখন শেষ দিবস হলো ওনার কালকে, উনি বোধহয় কালকে চলে আসবেন, 4 দিনের সফর ছিল ওনার। তো তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটা, এই বৈঠকটা কি হয় এর উপর আসলে অনেক কিছু নির্ভর করছে। কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের কি আগামীতে চেহারাটা কেমন হবে, দেখুন যে যাই বলো অনেক কিছু বলা বলি হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের কি দায়িত্ব, তারা কি করবে কি না করবে, এগুলো অনেক আলোচনা হচ্ছে, অনেক তাত্ত্বিক কথাবার্তা হচ্ছে। কিন্তু আমি যেটুকু বুঝি, সাধারণ মানুষ কিন্তু চায় যে এর একটা ভালো নির্বাচন, এবং সেই নির্বাচনটাতে সমস্ত মানে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। প্রত্যেকটা ভোটার তাদের জন্য মানে আপনার ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প তাদের সামনে থাকবে। যে মনে করেন যদি একজন মাত্র প্রার্থী থাকে তাহলে আমি ভোট দিয়ে আরাম পাবো না, আমি অনেক প্রার্থী চাই, আমার পছন্দের প্রার্থীর নাম সেখানে থাকবে, এগুলো আমরা সবাই চাই। তো এর মধ্যে সব যে আমরা পাবো না অনেক সময়, কিন্তু ম্যাক্সিমাম যাতে পাওয়া যায়, যাতে নাকি আমাদের ম্যাক্সিমাম সংখ্যক যাতে প্রত্যাশা পূরণ হয়। এখন এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা এখন দেখা দিয়েছিল সেটা হলো নির্বাচনের তারিখ। নির্বাচনটা কবে হবে? এটা কি ডিসেম্বরে হবে, নাকি ডিসেম্বরের আগে হবে, নাকি জুনে হবে, না কবে হবে? এটা নিয়ে একটা বিতর্ক ছিল, এবং এই বিতর্কটা নিয়ে বিএনপি অনেকদিন ধরে দাবি করছিল এই প্রধান উপদেষ্টার কাছে অথবা গভর্নমেন্টের কাছে যে আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করেন। সেই ঈদের আগের দিন রাতে প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ ঘোষণা করলেন। রোডম্যাপ ঠিক না, একটা সম্ভাব্য সময় ঘোষণা করলেন, এবং যে সময়টা ঘোষণা করলেন আমার ধারণা এটা দেখে এদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল, মানে সিংহভাগ রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলগুলোর সমর্থক কর্মী, এমনকি সাধারণ মানুষ, আমি নিজেও একজন সাধারণ মানুষ হিসেবে আমি নিজেও আসলে হতাশ হয়েছি। এই কারণে আমার কেন যেন মনে হলো প্রধান উপদেষ্টা একটা বিতর্ককে, একটা বিরোধকে যেন ইনভাইট করছেন। কারণ ওনার সঙ্গে তার কয়েকদিন আগেই ওনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলিত হয়েছিল, আমার জানা মতো প্রায় 28-29টা দল মিলিত হয়েছিল। তার মধ্যে 25টা দলই তাকে বলে এসেছিলেন যে আমরা নির্বাচন ডিসেম্বরে অথবা ডিসেম্বরের আগে চাই। যত দ্রুত নির্বাচন হবে আমি মনে করি দেশ তত দ্রুত গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করবে। এটা জানার পর, এই তথ্য উনি পাওয়ার পর উনি কোন বিবেচনায় এপ্রিলের প্রথমার্ধে ঘোষণা করলেন ডেটটা, এটা আমার কাছে এখন পর্যন্ত বোধগম্য না। বোধগম্য হতে পারতো উনি যদি এপ্রিলের প্রথমার্ধের কথা বলে যদি উনি একটু লজিক দিতেন যে কেন এপ্রিল, কেন ডিসেম্বর নয়, অথবা কেন ডিসেম্বরের আগে নয়, উনি যে একটু যুক্তি দিতেন তাহলে সেটা আমরা বুঝতে পারতাম। এই যুক্তি উনি দেননি। আপনারা যদি মনে করতে চান তা মনে করতে পারবেন যে একদম শুরুর দিকে উনি কিন্তু বারবার বলেছেন যে আপনারা যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, যদি বেশি সংস্কার চান তাহলে জুনের আগের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল বলেছে যে আমরা অনেক বেশি সংস্কার চাই? কেউ বলেনি আমরা বেশি সংস্কার চাই। যদি কেউ না বলে থাকে তাহলে ডেটটা ডিসেম্বর থেকে শিফট হয়ে এপ্রিলে যাবে কেন? তাহলে কি ওনার ইচ্ছা অনুযায়ী হবে? উনি যা ভাববেন সেটাই হবে? যখন ম্যাক্সিমাম মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে অগ্রাহ্য করে আপনি আপনার নিজের ইচ্ছা চালিয়ে যেতে চান, এই যে মানসিকতা, এই যে চিন্তা ভাবনা, এটাকে কিন্তু স্বৈরাচারী চিন্তা ভাবনা বলা হয়ে থাকে। আপনি তো সবার কথা শুনতে হবে, আপনি তো সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। বিচ্ছিন্ন হয়ে যে আপনি এখন যখন আপনি দেখছেন যে এটা বেকায়দা হয়ে গেছে, এখন এই বেকায়দার থেকে বাঁচার জন্য আপনি এখন ইংল্যান্ডে গেছেন, যাই নিয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করতেছেন। দেখেন আমি একটা কথা বলি, তারেক রহমানের সঙ্গে মিটিং করবেন, আমি কিন্তু তারেক রহমানকে মনে করি যে এই যে মিটিংটা, এটা তারেক রহমান এখন প্রমাণ, এখন আমরা আপনার তারেক রহমানের দিকে তাকিয়ে আছি যে উনি কি করেন। উনি কিন্তু কেবল বিএনপির প্রতিনিধি না, উনি কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে ওনার যোগ্যতা, ওনার দক্ষতা উনি এরই মধ্যে প্রমাণ করেছেন। দীর্ঘ 17টা বছর ধরে দেশের বাইরে থেকে দলটাকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন। এটার পর আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। এখন আমরা প্রমাণ করতে চাই যে এদেশের জননেতা হিসাবে উনি কতটুকু পরিপক্ক হয়েছেন, এটা আমি দেখতে চাই। কারণ আমার কথা হলো কি, এই এখন কি হবে, নির্বাচনের ডেট আলোচনা হবে ডক্টর ইউনূসের সঙ্গে। নির্বাচন কবে হবে? ডিসেম্বর নাকি ডিসেম্বরের আগে
নাকি এপ্রিলে, নাকি এপ্রিলের পরে, বা ডিসেম্বর টু এপ্রিলের মাঝামাঝি, যে কোনো সময় হবে, কি হবে ঘটনাটা, এটা আমরা দেখতে চাই। কারণ আমি মনে করি, দেখুন ডক্টর ইউনূস যদি নির্বাচন কবে হবে এই ব্যাপারে যদি তারেক রহমানের মতামতকে আসলে গুরুত্ব দিতেন, তাহলে তো 6 মানে আপনার জুনে যে ভাষণটা দিলেন, সেই ভাষণে নির্বাচনের তারিখটা ঘোষণার আগে উনি তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে নিতে পারতেন। তা তো উনি বলেননি। এদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব যে বলছে আপনারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন, এখন শীর্ষ নেতৃত্বের কথা উনি মানেননি, উপেক্ষা করেছেন। উপেক্ষা করে এপ্রিলের ডেট ঘোষণা করেছেন। এখন উনি আমেরিকায় লন্ডনে যাচ্ছেন সেই এপ্রিলটাকে এন্ডোর্স করার জন্য। এটা তো আমি মনে করি এটা বিএনপির, আমি জানি না বিএনপির নেতা কি করবেন, ওনার কি ব্যাখ্যা, কি অনকৌশল হবে, এটা উনি বুঝবেন। কিন্তু আমিও কিন্তু একজন ভোটার হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, আমি এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি যাচাই করে নিতে চাই যে তারেক রহমানকে আসলেই জননেতা হতে পারলেন কিনা। ধন্যবাদ আপনাকে, আবারও আসবো। দর্শক, কথা বলছিলাম দৃষ্টি এখন সবার লন্ডনে, যেহেতু আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, যে বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক যেই সংকটগুলো দেখা যাচ্ছে সেটির একটি সমাধান প্রত্যাশা করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আরও কথা বলতে চাই, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল গণতন্ত্র কথা বলছিলাম আগামীকালকের বৈঠক নিয়ে। দৃষ্টি এখন লন্ডনে। কালকের বৈঠক নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বৈঠক আগামী জাতীয় নির্বাচন সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বৈঠকের মধ্য দিয়ে নতুন এক দিগন্তের সূচনা হতে পারে, সমাধান হয়ে যেতে পারে বিদ্যমান অনেক সমস্যার। দেশ একটি সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, সুতরাং এই দুই ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ, তাদের আলোচনায় একটি ইতিবাচক কিছু আসবে এমন প্রত্যাশা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজনীতিবিদদের এই ধরনের প্রত্যাশা আছে, এর মধ্যে কি আসতে পারে বৈঠকের মধ্যে দিয়ে আসলে এই মুহূর্তে আমরাও প্রত্যাশাই ব্যক্ত করতে পারি। জানতে চাই অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আপনার কাছে কালকের বৈঠকে এজেন্ডাগুলো আসলে কি থাকতে পারে একটু যদি আমাদের জানান। আসলে পূর্ব নির্ধারিত কোনো এজেন্ডা আছে বলে আমার জানা নেই। কোনো এজেন্ডা আসলে এটা খোলা মনের একটা, মানে বলতে পারেন যে একটা উন্মুক্ত একটা মিটিং, প্রায় 2 ঘন্টা ব্যাপী একটা সভা হবে। তো স্বাভাবিকভাবে এখানে আলোচনার বিষয়বস্তু একেবারে অনেক বিস্তৃত। আপনারা এর আগে যেটা বললেন, আমাদের মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব যে দুটো কথা বলেছেন, সেই কথার ভেতর থেকে আমাদের প্রত্যাশার জায়গাটা আছে। তবে এমনি মাসুদ খান ভাই একটু আগে যেটা বললেন না, যে হ্যাঁ নির্বাচন এবং নির্বাচনের সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনার অংশ তো জুড়ে থাকবে, খুব স্বাভাবিক। কারণ বিএনপি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের কথাটি কিন্তু শুধু এই জন্য বলছে না যাতে নির্বাচনের মতন করে নির্বাচন হোক, সেটাই শুধু নয়। একটা দলকে তো যখন সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা পাবে, তখন তার তো একটা কর্মপরিকল্পনা থাকবে, তাই না, দেশকে একটা মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো ফলে যত সময় যাচ্ছে আমরা কিন্তু দেখছি যে জটিলতা বাড়ছে, সমস্যা বাড়ছে। এই সমস্যার যখন পর্বত সম হয়ে যাবে, তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বাচনের পরে যারা আসুক না কেন, তাদের জন্য কিন্তু দেশ পরিচালনা করাটা অনেক জটিল হয়ে উঠবে। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা কিন্তু বুঝবার দরকার আছে। এবং নির্বাচনের সময় নিয়ে যে কথাটি এসছে এপ্রিলের প্রথমার্ধে, আপনারা দেখবেন খেয়াল করে যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু একটা সময় বলতেন না যে ডিসেম্বর থেকে জুন, অর্থাৎ 7টা মাসের কথা বলতেন। এখন ওনাকে যদি আমরা সবকিছু বিবেচনা নিয়ে, যেমন রোজা, পরীক্ষা, হিট বা তাপ, ধান কাটার মৌসুম, সবকিছুকে বিবেচনায় নিয়ে একটা বাজেট প্রণয়ন একটা নতুন সরকারের জন্য, ওনাকে যদি বলা হয় এই 7টা মাসের মধ্যে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ওনাকে তো এলিমিনেট করতে হবে না, বাদ দিতে হবে, বাদ দিয়ে ওনাকে একটা মাসে আসতে হবে। তাহলে উনি প্রথমে কোন মাসটা বাদ দিতেন? যে কোনো একটা যুক্তি বোঝেন এমন একটা মানুষ, বাংলাদেশকে যারা চেনা আছে, এই যে কয়টা কথা আমি একটু আগে বললাম, যে বছরে কোন সময়টা সবচেয়ে অনুপযুক্ত থাকে আবহাওয়াজনিত কারণে, কোন সময় মানুষ মাঠে ধান কাটার জন্য বা ধান প্রক্রিয়াজাত করানোর জন্য ব্যস্ত থাকে, কোন সময় রোজার জন্য মানুষ নির্বাচনের প্রচারণাকে কখনোই গ্রহণ করবে না, আমাদের পাবলিক পরীক্ষাগুলোর সময় কোন জায়গায় আছে। এবং বিগত কয়েক বছরের হিসাব যদি আপনি করেন, যে হিটস্ট্রোকে মারা গেছে এই এপ্রিল মাসে সবচেয়ে বেশি, এই মাসে 2 থেকে 3টা তাপ প্রবাহ হয়, সেটাও আমাদের জানা আছে। বজ্রপাত হয় সবসময়
এই এপ্রিল মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের শুরুতে সারা মাস জুড়েই হয়, এবং সেখানেও প্রায় 27 থেকে 40 জন মানুষের মৃত্যুর ঘটনা আমরা দেখেছি বিভিন্ন সময়। রমজান মাসের যেটা, যদি এপ্রিল মাসের প্রথমার্ধে যদি আপনি নির্বাচনের কথা বলেন, তাহলে নির্বাচনের যে তফসিল ঘোষণা হবে নির্বাচনের প্রচারণার সময়, কিন্তু তখন এটা রমজান মাসের মধ্যে চলে আসে। বিগত সময় আমরা দেখেছি যে এপ্রিল মাসে স্কুলের অনির্ধারিত সামার ভ্যাকেশন হয়েছে। আদালতে আমরা দেখেছি যে আদালতে বলা হয়েছে যে জজ শিবের পক্ষ থেকে বিজয় ডক্টর বলেছেন যে গরম এর দিনে তাদের কালো কোট বা সামলা যেটা আছে গাউন, সেটা না পড়লেও চলবে। তো এতগুলো জিনিস আমাদের সামনে উদাহরণ হিসেবে আছে। তারপরে এপ্রিলে নির্বাচন হলে একটা দল তার বাজেট ঘোষণা করে তার পরবর্তী যে কর্মসূচি, কারণ তার তো একটা নির্বাচনের প্রতিশ্রুতি থাকে, সেটা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করতে হয়, পরিকল্পনা করতে হয়, তাহলে সেটা কি বাস্তবসম্মত কিনা। ফলে ওনাকেই যদি বলা হয় যে এই 7টা মাসের মধ্যে আপনি সবচেয়ে আগে কোনটা বাদ দিবেন, উনি কিন্তু এপ্রিলকে বাদ দিতেন। তো এখন দেখা গেল যেটা বাদ পাওয়ার কথা ছিল সেটাই ঢুকে গেছে। তো ফলে নিশ্চয়ই আমরা বা আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিশ্চয়ই জানতে চাইবেন, যে বিনয়ের সাথেই জানতে চাইবেন যে কোন বিবেচনাতে উনি এপ্রিলের প্রথমার্ধকে যুক্তিসঙ্গত মনে করেছেন। তার বিপরীতে হয়তো উনিও যুক্তিটা তুলে ধরবার চেষ্টা করেন যে আমরা মনে করি যে এই সমস্ত কারণের একটা উপযোগিতা নেই। তার ফলে সেই বিবেচনাতে এটা মার্চেরটাও কিন্তু একই সমস্যা রয়েছে, যেখানে রোজা এবং তার সাথে ঈদ এবং আমাদের স্বাধীনতা দিবস রয়েছে। ফলে এর আগের যে সময়গুলো যদি যে কোনো একটা সময় যদি উনি ফেব্রুয়ারি বলুন, বা ফেব্রুয়ারি প্রথমার্ধে তো সম্ভব, দ্বিতীয়ার্ধে তো রোজা আছে, তো ফলে এই সময়টা যদি বলতেন তাহলে কিন্তু এই আলোচনাটা প্রাসঙ্গিকতার জায়গায় থাকতো না। আর বাকি যে দুটো জিনিস আমরা উনি সবসময় বলেন, সেটা হলো যে সংস্কার এবং বিচার, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরাও মনে করি যে সময় যতটা গেছে এই দুটার অগ্রগতি কিন্তু হয়তো আর একটু দ্রুত হলে হয়তো মানুষের প্রত্যাশা পূরণ হতো। আর সংস্কার তো আমরা সবাই বলি যে কম সংস্কার বেশি সংস্কার বলে কোনো কথা না। আমরা যে সংস্কারগুলোকে সবাই মনে করি যে হওয়া দরকার, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, প্রশাসনকে দলীয়করণের হাত থেকে বাঁচানোর জন্য, মানুষের কথা বলার স্বাধীনতা দেওয়ার জন্য, এইগুলো বিষয়ের ক্ষেত্রে সংস্কারের জন্য ঐক্যমত্য তো হয়েই আছে আর কি। এখানে তো নতুন করে এই প্রসঙ্গ আনবার খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করি না। তবে আগামী দিনে যেন দেশ পরিচালনাটা যিনি নির্বাচিত হয়ে আসবেন, যেটা আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই নির্বাচনে নির্বাচিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ রয়েছে, তাদের জন্য দেশ পরিচালনাটা সহজতর করবার জন্য এই সরকার যত সহজ ভূমি রেখে যাবে, আমাদের পক্ষে কিন্তু যাত্রা শুরুটা তত সহজে করা যাবে। এটাই হলো আমার মনে হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বিষয়গুলো মাথায় রেখেই কথা বলবেন, আলোচনায় আলোকপাত করবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আবারও নিশ্চয়ই আপনার পরে আবার কথা বলবো আপনার সঙ্গে। জনাব মাসুদ কামাল, উনি কিছু বিষয় বললেন যেগুলো আগেও আপনি বলেছেন, বিচার, সংস্কার, নির্বাচনের মধ্যে নির্বাচনটাই হচ্ছে এখন বেশি আলোচিত হচ্ছে। সংস্কার ও বিচার নিয়ে কথাবার্তা একটু কম, ওখানে আক্ষেপ আছে যে আরো দ্রুত শেষ করা বা আরো এগিয়ে যাওয়ার এই বিষয়গুলো। শুধু কি নির্বাচন প্রসঙ্গটাই আলোচনায় আসবে, না আপনার কি মনে হয় আর কি কি আসতে পারে আলোচনা? দেখেন, আলোচনা যখন হবে না, আলোচনা অনেক কিছু হবে। আজকে 10 মাস পরে কিন্তু ডক্টর ইউনূস নিজে থেকে আগ্রহ করে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কথাটা মাথায় রাখবেন। ওনার সঙ্গে একটা বৈঠক, এটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু চাওয়া হয় নাই। উনি কিন্তু বলেন নাই আপনার সঙ্গে আমি দেখা করতে চাই, বরঞ্চ ডক্টর ইউনূস এবং সরকারের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করার কথা বলা হচ্ছে। কেন কেন বলা, আপনি এখান থেকে জিনিসটা খেয়াল করেন কেন। এখন বিষয়গুলো হলো এখানেই যে কয়েকটা ব্যাপার আছে। ডক্টর ইউনূসের কিছু চাওয়া আছে, উনি কিছু জিনিসটা চান। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু সবাই ভেবেছিলাম উনি যে মাপের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, না নোবেল পাওয়া ব্যক্তিত্ব, আমাদের এই দেশে এই মাটিতে তো আর কেউ নোবেল পায় না এর আগে। উনাকে তো, উনি তো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি একজন। ওনাকে আমরা আরও সম্মান করতে চাই, ওনাকে আমরা মাথায় করে রাখতে চাই। এটা কখন সম্ভব হয়? যখন নাকি ওনার আচার আচরণের মাধ্যমে উনি নিজে নিরপেক্ষতাটা ওই জায়গায় নিয়ে যেতে পারেন। যে লোকটা সম্মানের সেই উঁচু চেয়ারে উঠতে না চায়, বসতে না চায়, তাকে কিন্তু আবার ঠেলে ঢুকাতে পারবেন না। তো গত 10 মাসে উনি কি ওনার সেই অবস্থানটা তৈরি করতে পেরেছেন অথবা রাখতে পেরেছেন? আমার বিবেচনায় পারেন নাই। গত 10 মাসে রাজনৈতিক অঙ্গনে ওনার আচরণ ছিল পক্ষপাত দুষ্ট। উনি নিজে একটা পলিটিক্যাল পার্টি তৈরির ক্ষেত্রে একদম মানে আপনার কি বলবো, গডফাদারের ভূমিকা পালন করেছেন, আমি বলবো ওইভাবে। এই এনসিপি উনি তৈরি করতে বলেছেন, এনসিপি স্টুডেন্টদেরকে উনি বলেছেন যে আমি তাদেরকে বললাম তোমরা একটা পার্টি তৈরি করো,
বলে নাই? বিএনপি লিডার ওনার সঙ্গে দেখা করতে গিয়েছে, 2 দিন চেষ্টা করে দেখা করতে পারে নাই। এনসিপির নেতা কিন্তু যে দেখা করতে পারছে। বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে যে তাদেরকে আপনি সরাই দেন, এবং যাদের ব্যাপারে বিএনপির যে নেতার যে উপদেষ্টার ব্যাপারে সবচেয়ে বেশি আপত্তি, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বিএনপির সঙ্গে যখন নাকি আলাপ করেছে তখন ওই সজীব ভুঁইয়া ওখানে বসায় রাখছেন। এগুলি কি বিএনপির জন্য খুব সুখকর? সুখকর না তো রে ভাই। তো এখন একটা কথা মাথায় রাখবেন, এটা আমি আগেও কয়েকবার বলেছি, এই জিনিসটা আবারও বলি আজকে, মাথায় রাখবেন যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত একটা সরকার। এটা এমন একটা সরকার আসছে যে সরকারকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিয়েছে, মানে যে পার্টিগুলো মানে মাঠে ঘাটে আছে, সক্রিয় আছে, সবাইও এদেরকে সাপোর্ট দিয়েছে। কিন্তু মূল সাপোর্টটা ওনারা যে টিকে আছেন, টিকে থাকার ক্ষেত্রে মূল সাপোর্টটা ছিল বিএনপির সাপোর্ট। বিএনপির সাপোর্ট দিয়েছিল বলেই কিন্তু এই সরকার এতদিন নির্বিঘ্নে টিকে থাকতে পেরেছিল। কিন্তু ইউনূস সাহেবের আচার আচরণ দেখে মনে হয়েছে উনি বিএনপির সাপোর্ট চান না, উনি বরং ওই এনসিপির সাপোর্ট চান আর জামাতের সাপোর্ট চান। এটা মনে হয়েছে এই কারণে যে উনি এত থাকতে এপ্রিল মাস, যেটা নাকি জামাত চেয়েছিল, উনি জামাতের পছন্দের মাসে কেন গেলেন? এটা তো স্পষ্ট বোঝা গেল। কিন্তু উনি ওই সিদ্ধান্তটা নেওয়ার পর টের পেয়েছেন যে ভুলটা তো হয়ে গেছে। আজকে যদি বিএনপি বলে যে আমরা এই সরকারের সঙ্গে নাই, আমি এই সরকারকে অসহযোগিতা করতে চাই, এই সরকার 10 দিন টিকবে না ভাই, আমি গ্যারান্টি দিলাম 10 দিন টিকবে না, এই সরকার 10 দিন টিকবে না। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় ওনাকে বোঝানো হয়েছে যে আপনারা কিন্তু টিকে থাকতে হলে যে যেতে চান, আপনাকে এপ্রিল বলেন ডিসেম্বর বলেন, ডিসেম্বর হলেও কিন্তু আরো 6 মাস, ডিসেম্বর কিন্তু 6 মাস, 6 মাস কিন্তু টিকে থাকাটা অনেক বড় ব্যাপার। তো যদি 6 মাস আপনি টিকে থাকতে চান, আপনি বিএনপির সাপোর্ট ছাড়া টিকতে পারবেন না। বিএনপির এক ইশাকের সঙ্গেই তো পারেন না, আর সারা দেশে বিএনপি মাঠের মধ্যে খবর আছে। তো এটা তো বাস্তবতা রে ভাই। আরো একটা সমস্যা আছে, সমস্যা হলো আপনি ডিসেম্বরে দেন আর এপ্রিলেই দেন, নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলে কেউ না কেউ তো ক্ষমতা আসবে পাবলিকের ভোটে, যেই আসুক, আমি ধরলাম বিএনপির কথা না বললাম, যেই আসুক আসবে। তো যারা আসবে ক্ষমতায় আসলে পরে এখন যে উপদেষ্টা মণ্ডলী আছে এদের কি হবে? এরা তো তখন পাবলিক হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে না? তো পাবলিক হওয়ার কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু যখন নাকি মন্ত্রীর থেকে কেউ পাবলিক হয়ে যায় তখন কিন্তু কিছুটা অসুবিধা আছে, সেটাও কিন্তু দেখতে হবে। ওই একটা কথা বলা হয় না যে বাঘের পিঠে আপনি চড়ে পড়ছেন, নামবেন কিভাবে? নামবেন কিভাবে? মানে নামার আলোচনা হবে, নামার আলোচনা হবে। কাজেই ওই সমস্ত নামার ক্ষেত্রেও, নামতে যেও, নামার পুরো একটা শান্তিপূর্ণ জীবনযাপন করার জন্য হলেও বিএনপির সমর্থনটা এখন দরকার। এটা উনি এখন হারে হারে টের পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। বিএনপির সমর্থনটা নেওয়ার জন্য আমার ধারণা উনি বৈঠক করতে গিয়েছেন। জি, অনেক ধন্যবাদ। আর একটা বিরতির সময় হয়েছে দর্শক, কথা বলছিলাম কালকের বৈঠক নিয়ে, আরো কথা আছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ। কথা বলছিলাম আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠক নিয়ে। এই বৈঠক নিয়ে যে প্রত্যাশা, যে আশা ভরসা জাগ্রত হয়েছে মানুষের মনে, সেই প্রসঙ্গগুলোতেই কথা বলছিলাম। যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আবার আপনার কাছে আসতে চাই, জানতে চাই এই যে আলোচনা, এই আলোচনাকে ঘিরে লন্ডনে বিএনপি নেতাকর্মীদের যে প্রস্তুতি, বাংলাদেশ সহ এই যে প্রবাসীরা যারা আছেন তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, কোনো কারণে এই আলোচনা ব্যর্থ হলে পরে কি হতে পারে? একই প্রশ্ন থাকবে মাসুদ কামালের কাছেও, আপনার কাছে আগে আসতে চাই। আমার মনে হয় যে এটা একটা এরকম প্রশ্নের মুখোমুখি আমরা হতে চাই না, আমরা আশাবাদী হতে চাই। কারণ যে আপনারা নিশ্চয়ই জেনেছেন এতদিনে যে আলোচনার উদ্যোগটা সরকারের পক্ষ থেকে ছিল, এবং যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি দল হিসেবে দেশের মানুষের প্রতিনিধিত্ব করে, এটা শুধুমাত্র বিএনপিকে প্রতিনিধিত্ব করে এই কথাটি বললে ভুল হবে। সেখানে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে তিনি নিয়ে যাচ্ছেন ওখানে। ফলে
ব্যর্থ হওয়া না হওয়ার দায় ক্ষেত্রে কিন্তু এখানে এই সরকারের পক্ষ থেকে কিন্তু বেশি এগিয়ে আসার প্রয়োজন হবে, এবং তাদেরকে কিন্তু তাদের বুঝতে হবে যে প্রকৃত তার মিত্রকে। যে কথাটি আমরা সবাই জানি যে এই সরকারের সবচেয়ে বড় যে আস্থার যে জায়গাটি সেটা কিন্তু বিএনপির হওয়া উচিত ছিল, কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে এই আলোচনাটা যেন না হয় সেটার ক্ষেত্রে কিন্তু দেশে এবং বিদেশে অনেক রকম ভাবে এটা চেষ্টাটা হয়েছে। এমনকি তার উপদেষ্টা পরিষদের ভেতরে যে ব্যাপারে খুব সবাই খুব সাদরে বা খুব আন্তরিকভাবে এটা চেয়েছেন সেটা মনে করবার কোনো কারণ নেই। এখনো তারা হয়তো এটার ব্যর্থতাকেই চাইবেন, কারণ যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চান, গণতন্ত্রকে অনিশ্চিত করতে চান এবং এই অনিশ্চয়তা নিয়ে যারা খেলতে পছন্দ করেন, এই একটা গোষ্ঠী কিন্তু এখনো পর্যন্ত কার্যকরভাবে কিন্তু তারা সোচ্চার রয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে। তারা আমার মনে হয় যে জনাব তারেক রহমানকে বিভ্রান্ত করার সুযোগ তারা পাবে না। সেই বিভ্রান্তির মধ্যে যেন সরকার পক্ষ যেন না পড়ে সেটাই আমাদের প্রত্যাশা হবে। কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু পরিপূর্ণভাবে জনাব তারেক রহমান খোলা মনে যাবেন। তিনি কিন্তু এটা বলেন যে ডিসেম্বর বলে কিন্তু একেবারে গো ধরে বসে আছেন এরকম নয়। সুবিধাজনক যদি মনে হয়, যদি না সবাই যদি মনে করেন এটা জানুয়ারি এমনকি ফেব্রুয়ারির প্রথমার্ধেও যদি হয়, আমার ধারণা যে এই আলোচনাটা এই পর্যায়ে গেলে হয়তো নির্বাচনের জন্য তিনি সেটা মেনে নেবেন। আর সংস্কারের ক্ষেত্রে বিএনপি তো বরাবরই বলেছে যে 31 দফার সেই রাষ্ট্র কাঠামো মেরামতের কথা তো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার 2 বছর আগে বিএনপি কর্মসূচিটা দিয়েছে। আর বিএনপি গত 17 বছর ধরে আওয়ামী লীগের কাছে যেরকম ভাবে নির্যাতিত হয়েছে, দেশের মানুষের অন্যান্য সবার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তারা বাক স্বাধীনতা হারিয়েছে স্বৈরাচারের একটা সরকারের কাছে থেকে। ফলে বিচার নিশ্চয়ই আমরা অন্যদের যে কোনো একটা ব্যক্তির চাইতে আমার দল এটাকে বড় করে চায়। ফলে কোনো ক্ষেত্রে এটা বিরোধের কোনো জায়গা নেই। ফলে এই বিরোধটা কেন হচ্ছে, কেন শুধুমাত্র এই সরকারের পক্ষ থেকে অতি উৎসাহী কিছু কিছু ব্যক্তি বিভিন্ন সময় অপ্রয়োজনীয় কথা বলে এটাকে বিভ্রান্তির দিকে কেন ছড়িয়ে দিয়েছেন বা সেটার দিকে এগিয়ে দিয়েছেন, সেটা না করে যদি অনেক আগে এই উদ্যোগটা নেওয়া হতো তাহলে আমার মনে হয় যে জটিলতাটা অনেক বেশি কেটে যেত। আমরা এটার ব্যর্থতার কথা মোটেও চিন্তা করি না। সংকট, কারণ সংকট বলতে কি, দেশের সবচেয়ে বৃহত্তম দল হিসেবে বিএনপির কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব রয়েছে এই দেশটাকে তার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার প্রথম দিন থেকে করেছেন, সেটি ধারাবাহিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেছেন। তিনিও কিন্তু এই আলোচনার ক্ষেত্রে সফলতা উনিও প্রত্যাশা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে ক্ষেত্রে কিন্তু উনিও একটা ইতিবাচক অবস্থান থেকে অপেক্ষা করছেন এই আলোচনার একটা সুফল পাওয়ার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে সেই বার্তাটা জনাব তারেক রহমান পৌঁছে দেবেন। ইতিপূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার সেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা কিংবা বিনা কোলেটারাল বা বন্ধক ছাড়া লোন দেওয়ার যে কার্যক্রমটা উনি মাইক্রো ক্রেডিটের মাধ্যমে শুরু করতে চেয়েছেন, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই এটা প্রবর্তনের ক্ষেত্রে ওনাকে সহায়তা করেছেন। তাকে উনি বিভিন্ন জায়গাতে জনসভায় বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অভিনন্দিত করেছেন। তার জন্য তৎকালীন ঢাকার মেয়র সাদিক হোসেন খোকাকে দিয়ে উনি অভ্যর্থনার ব্যবস্থা করেছেন, নাগরিক সম্বর্ধনার ব্যবস্থা করেছেন। জনাব তারেক রহমান প্রথম দিন থেকে এই সরকারকে সমর্থন শুধু দেওয়া নয়, উনি সবসময় প্রতিটি ক্ষেত্রে বলেছেন যে আপনাদের সফলতা আমাদের সফলতা। এই এত উচ্চ কণ্ঠে বলবার মানুষ কোথায় পাওয়া যাবে? উনি সবসময় বলেন যে এই সরকারের সমাপ্তিটা যত স্বচ্ছ, যত মসৃণ হবে, পরবর্তী সরকার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করবার সময় সেই মসৃণতা থেকে উত্তরণের রাস্তাটাকে আরো সহজতর করতে পারবে। ফলে আমরা এটাকে ব্যর্থতার দিকে চাই না বা অবকাশ আমাদের জন্য নেই। সংকটকে আমরা এই জায়গায় আমন্ত্রণ জানাতে পারবো না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। যারা মাসুদ কামাল, বিচার, সংস্কার, নির্বাচন, এগুলো নিয়ে যে অবিশ্বাস, একটা এই ধরনের অবিশ্বাসের মতো পরিস্থিতি সৃষ্টি হলো, উনি বলছেন যে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে অনেক মানুষজন আছে এবং মিত্রকে এই পরিস্থিতি দেশে, আপনি একটু আগে বলছিলেন যে সব রাজনৈতিক দলই, আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলই সমর্থন করেছে। এখানে শত্রু মিত্র পর্যন্ত আসতে হলো। এই জিনিসটাই তো আমার দুঃখের ব্যাপার। দুঃখটা জানেন, আমরা তো সবাই চেয়েছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে অগ্রসর হয়ে নিয়ে যাব, কিন্তু এই বিভেদটা কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস সাহেব প্রথম তৈরি করেছেন। দেখেন, উনি কতগুলো কথা বলেছেন যে এই পোর্ট নিয়ে, তারপরে ওই করিডোর নিয়ে উনি বলছেন যে এই সমস্ত ক্ষেত্রে যারা নাকি এর বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করার জন্য উনি কিন্তু আহ্বান জানাচ্ছেন 6 তারিখের এই ভাষণে। আপনি আমাকে বলেন, এটা প্রতিহত করার জন্য তো এদের বিরোধিতা তো বিএনপিও করছে, এর বিরোধিতা তো প্রায় সকল রাজনৈতিক দল করছে। এই পোর্টের দেখলাম জামাতও প্রথম বিরোধিতা করছে, চট্টগ্রাম। এখন উনি কি মানুষকে বলছেন যে এদের সবাইকে তোমরা প্রতিহত করো? তার মানে এই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে উনি কি আপনার সাধারণ মানুষকে মুখোমুখি করে দিতে চাচ্ছেন?
এখন এটা কোনো বুঝে করেছে নাকি না বুঝে করেছেন আমি জানি না, বাট এটা কোনো সেন্সেবল আহ্বান হতে পারে না আমার বিবেচনা। তো এখন এই ধরনের কাজ উনি কিন্তু করেছেন, এটা ঠিক না। হয়তো রাজনীতি ভালো বুঝেন না, এই বিএনপি শুরু থেকে এটা বলে আসছে যে রাজনৈতিক বিষয়গুলোতে দক্ষ না এমন লোকজনই ওনার আশপাশে বেশি। উনি যে ব্রিটেনে গিয়েছেন, ওখানে কিন্তু এই যে আপনি চাথাম হাউসে যে ইন্টারভিউটা হয়েছে, ওখানে ওনাকে প্রশ্ন করছে, কিন্তু ওই ভদ্রমহিলা প্রশ্ন করেছেন যে আপনি যে এই IMF এর কথা মানতে যে ট্যাক্স বাড়াচ্ছেন, এটার কি ম্যান্ডেট আপনার কাছে আছে? আপনি তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি ট্যাক্স বৃদ্ধি করেন কিভাবে? উনি কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দিলেন না। এই ঘুরে ফিরে আমাদেরকে কে পৃথিবীর কে কোন কোন দেশ আমাদেরকে সাপোর্ট করছে না করছে এই কাহিনী বলা আরম্ভ করছেন। মানে প্রশ্ন কমন পয়েন্ট আর কি, কমন না পড়লে যা হয় এদিক সেদিক যায়। তো এইগুলি করে তবে লাভ নেই কোনো। মানে আলটিমেটলি আমার কথা হলো কি ভাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার কাজ ওই পোর্ট ভাড়া দেওয়া না, লিজ দেওয়া না। আবার দেখেন যে পোর্ট লিজ দেয়, মানবিক করিডোর নাকি মানবিক চ্যানেল দেয়, কি কি দেয়, এগুলি দেওয়া তো ওনার কাজ না। এগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট করবে, যাদের ম্যান্ডেট আছে, যাদেরকে জনগণ পাঠিয়েছে তারা করবে। আপনি করবেন কিসের জোরে? এবং দেখেন একটা কথা, মানে এটা একটা বেসিক কথা বলি আপনাকে আমি, এটা আমার মানে কি বলবো আর, এই যে পোর্টের কথা, যাকে ওরা পোর্ট দিয়ে যাচ্ছেন এরা খুব ভালো অমুক তমুক বলতেছেন, কিন্তু দুবাই করে অমুক করে তমুক। আচ্ছা, দুবাই অথবা অন্যান্য দেশে, উন্নত দেশে যেখানে ভালো ভালো পোর্ট আছে, এরা ছাড়া আর কেউ করে না, আরও তো কেউ করে। এখন ভালোটা কি? ভালোটা আপনি কিসের বেসিসে নির্বাচন করবেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরা যাক আমাকে আপনি জিজ্ঞাসা করলেন যে আমার দেশের মানুষের চট্টগ্রাম যাওয়া দরকার ঢাকা থেকে ফ্রিকুয়েন্টলি, কোন গাড়িতে গেলে ভালো হয়? আমি আপনাকে বলে দিলাম আপনি BMW গাড়িতে যান, BMW ভালো গাড়ি, কিন্তু ওইটা কি আমার দেশের রাস্তার জন্য উপযোগী, আমার দেশের যাত্রীর জন্য উপযোগী, আমাদের যে অর্থনৈতিক অবস্থা তার সঙ্গে খাপ খায় কোনটা? এটা আপনাকে বুঝতে হবে। কাজে আমার জন্য যেটা প্রযোজ্য সেটি তো আমি করবো। আমি বলবো তাহলে বাসে যান, তাহলে আমার খরচ কমে গেল। তো হিসাবগুলো এইভাবে, আপনি যে একটা কোম্পানি কিনেছেন, এই জন্য সারা দুনিয়াতে যখন কোনো নতুন কোম্পানিকে লিজ দেওয়া হয় অথবা দায়িত্ব দেওয়া হয়, এটা কিন্তু একটা ওপেন টেন্ডারের মাধ্যমে হয়। এর জন্য আপনি কোনো টেন্ডার করছেন? করেন নাই তো। আপনি কি আরো কারো কাছ থেকে কোনো ধরনের অফার লেটার নিয়েছেন, সেটাকে পাবলিক করেছেন? করেন নাই তো। আপনার ইচ্ছা হয়েছে, আপনার মনে হয়েছে যে এটা ভালো, অতএব হবে, হবে না তো। আপনি যে যেমন আপনার রুচি আমার রুচি এক, আপনি চিফ অ্যাডভাইজার হয়েছেন, আপনি তো গ্রামীণ চেক পয়েন্ট, আমি তো পড়ি না, আমি তো পড়ি না। আপনি বলতে পারবেন না গ্রামীণ চেকই বেস্ট? আপনি বলতে পারবেন না। যার যার টেস্ট আপনার। এখন এই দেশের মানুষ কি চায় সেটা কিন্তু আপনি নির্ধারণ করে দেবেন না, বরঞ্চ আপনি যখন ক্ষমতায় থাকবেন এই দেশের মানুষ নির্ধারণ করে দেবে আপনার কি করতে হবে, আপনি কতক্ষণ থাকবেন। এইটাই হলো গণতন্ত্র। গণতন্ত্র হলো এটা। আর উল্টা যেটা যদি হয় যে আমার ইচ্ছা মতো দেশ চলবে, যেটা কি শেখ হাসিনা করতো, ওইটা করলে ওটাকে লোকে স্বৈরতন্ত্রই বলবে। জি, কাজেই আপনাকে ওই কাজ করতে পাঠানো হয় নাই। ধন্যবাদ আপনাকে দিয়ে যান, বাড়ি যান। অনেক ধন্যবাদ আপনাকে যারা মাসুদ কামাল আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই ডক্টর মদদুদ হোসেন আলমগীর পাভেল ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠকের দিকে। আসলেই দৃষ্টি এখন লন্ডনে, আমরাও দৃষ্টি রাখছি। কাল নিশ্চয়ই একটা সমাধান বা বাংলাদেশের জন্য একটি সুখবর আসবে লন্ডন থেকে। ভালো থাকবেন।